আসসালামু আলাইকুম সকলকে, তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের নতুন একটা লেকচারে স্বাগতম। তো ভাই, আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ গুলো করতেছিলাম। আমরা পরিমাণগত রসায়নে একটা লেকচার অলরেডি করে ফেলছি। তো আজকে আমাদের ক্লাস 7। ওকে, তো চলো আমরা আগাই। আচ্ছা, সো আমরা প্রথমে দেখবো কোয়েশ্চেন টাইপ 3, সেটা সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং বেসিকের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন বিষয়টা আসলে কিরকম আমি তোমাকে ধরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। লেটস সে আমার কাছে কি আছে, আহ, দুইটা বিক্রিয়ক আছে, এ এবং বি। তারা বিক্রিয়া করে তৈরি করে সি এবং ডি, লেটস সে এরকম। আচ্ছা, এখন আমি এটাও বললাম, যখন আমাদের সমতাকরণ করতে হবে তখন এ এর সামনে লাগে ডাব্লিউ, বি এর সামনে লাগে এক্স, সি এর সামনে লাগে ওয়াই এবং ডি এর জন্য সেট। তাহলে এইখান থেকে আমি যদি বলি এ এবং বি দুইটা যৌগই বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, কোনোটাই অবশিষ্ট নাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা অনুপাত নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা বলেছি মোল সহগ অনুপাত। তো মোল সহগ অনুপাত আসলে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এখানে প্রত্যেকটা যৌগের মোল সংখ্যা এবং তাদের মোল সহগ এদের অনুপাত সবসময় সমান আসবে। অর্থাৎ এ যৌগের মোল সংখ্যা এবং তার যে সহগ আছে ডাব্লিউ, এই দুটো অনুপাত ইকুয়াল টু বি যৌগের মোল সংখ্যা ডিভাইডেড বাই এক্স। এটা আবার কার সমান হবে? সি যৌগের মোল সংখ্যা ডিভাইড বাই ওয়াই এবং ডি যৌগের মোল সংখ্যা ডিভাইডেড বাই জেড। ওকে, এই আমাদের মোল সহগ অনুপাত। ওকে, বুঝতে পারলাম? তাহলে এইটা কখন প্রযোজ্য হবে? যখন এ এবং বি দুটাই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। ওকে, রাইট, মানে উভয় যখন লিমিটিং বিক্রিয়ক হয়। এখন যদি এরকম হয় যে এ বা বি যে কোনো একটা শেষ হয় নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা প্রযোজ্য হবে না। ওকে, আচ্ছা, এখন আমি কিভাবে বুঝতে পারি? ধরো আমাকে বলা আছে এ 10 গ্রাম আর বি 20 গ্রাম। এখন এদের মধ্যে কোনটা শেষ হয়ে যাবে সেটা আমি কিভাবে বুঝতে পারি, তাই না? তো তার জন্য আমাদের এই ফর্মুলাটার দিকে একটু খেয়াল রাখতে হবে, সেটা লিমিটিং বিক্রিয়ক বের করার উপায়। লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, এক্ষেত্রে মনে রাখতে হবে যে যে বিক্রিয়কের মোল সহগ অনুপাতটা ছোট সেটাই লিমিটিং বিক্রিয়ক, সেটাই আগে শেষ হয়ে যায়। তার মানে আমি দেখব এন অফ এ ডিভাইডেড বাই ডাব্লিউ এবং এন অফ বি ডিভাইডেড বাই এক্স, এই দুইটার মধ্যে কোনটা আসলে ছোট। বুঝতে পারলাম? যদি এ ছোট হয়ে যায় তাহলে এ লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারলাম? আর যদি এরকম হয় এই দুইটার মধ্যে বি ছোট হয়ে যায়, লেটস সে এই অনুপাতগুলোর মধ্যে বি ছোট হয়ে গেল, তখন বি লিমিটিং বিক্রিয়ক। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছো। আমরা যখন অঙ্ক দিয়ে বিষয়টা দেখব তখন আরো ক্লিয়ার হবে আশা করি, ইনশাল্লাহ। চলো আমরা স্টার্ট করি, কিছু অঙ্ক দেখা শুরু করি এখান থেকে। 10 টন জিঙ্ক অক্সাইড, এটাকে আমরা 10 টন চারকোল সহ বিচারিত করলাম, হ্যাঁ, 10 টনের সাথে আমরা বিক্রিয়া করবো। তাহলে কি পরিমাণ জিঙ্ক এখানে তৈরি হবে? ওকে, এটাই আমাদের বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের এই ধরনের বিক্রিয়ার প্রথমে কি লাগবে? সমতাযুক্ত সমীকরণ। ওকে, সমতা করা সমীকরণ কিন্তু আমাদের এখানে দরকার। আচ্ছা, তাহলে আমাদের এখানে জিঙ্ক অক্সাইড এইটা, তার সাথে চারকোল, চারকোলের মূল উপাদান কার্বন। ওকে, কোক কার্বন আমরা যেটাকে বলি, এখান থেকে তৈরি হবে, যেহেতু বিজারণ বলছে মানে অক্সিজেন জিঙ্ক থেকে সরে যাবে, তৈরি করবে জিঙ্ক ধাতু এবং কার্বন মনোক্সাইড। ওকে, দেখো এখানে কিন্তু সমতাকরণ অলরেডি হয়ে গেছে, না হয়ে থাকলে কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। ওকে, আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি, আমাদের লাগবে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং চারকোল বা কার্বনের পরিমাণটা। বাকিগুলো কিন্তু আমাদের কিছুই লাগবে না, তাই না? তার মানে আমাদের দেখতে হবে এইটা এবং এইটা, তাই না? তাহলে এইটার 1 মোলের সাথে এটার 1 মোলের বিক্রিয়া হচ্ছে, এরকম না বিষয়টা? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে এদের থেকে যে জিঙ্ক তৈরি হবে, তাই না, সে জিঙ্কের হিসাবটা আমি কার থেকে করব? আমি কি জিঙ্ক অক্সাইড থেকে করব নাকি কার্বন থেকে করব? মনে রাখতে হবে উৎপাদের হিসাব সব সময় লিমিটিং বিক্রিয়ক থেকে করতে হয়। তাই এটা আমি এইদিকে লিখে দিই, উৎপাদের হিসাব সব সময়
লিমিটিং বিক্রিয়ক থেকে করতে হয়, লিমিটিং বিক্রিয়ক হতে করব। আচ্ছা, রাইট। তার মানে এখানে অবশ্যই জিঙ্ক অক্সাইড এবং কার্বনের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা কিন্তু আমাদের নির্ণয় করা দরকার, তাই না? আচ্ছা, তাহলে এটা নির্ণয় করার প্রক্রিয়া কি আমরা কিন্তু অলরেডি জানি, যে দেখেই আসছি যে এটা নির্ণয় করার প্রক্রিয়া। এবার একটু খেয়াল করে দেখি। দেখো, তাহলে আমরা কি করব? মোল সংখ্যা বের করব এবং সহগ দিয়ে ভাগ দিব। কার্বনের জন্য মোল সংখ্যা বের করব এবং সহগ দিয়ে ভাগ দিব। আচ্ছা, একটু খেয়াল করে দেখি। এখানে যেহেতু পরিমাণের হিসাব, তার মানে মোল সংখ্যার জন্য কোন ফর্মুলা আসবে? W/M, তাই না? জিঙ্কের জন্য ভর কত দেওয়া? 10 টন দেওয়া, তাই না? একটা কথা মনে রাখতে হবে ভাইয়া, যে আমি এই ধরনের সমীকরণ যেখানে আমরা হচ্ছে উৎপাদ বিক্রিয়কের হিসাব করতেছি, এই ধরনের সমীকরণে আমরা চাইলে দুই সাইডে গ্রামও নিতে পারি, আবার চাইলে সেটাকে 1000 দিয়ে ভাগ করে দুই সাইডে কেজিও নিতে পারি, আবার চাইলে সেটাকে 1000 দিয়ে আবার ভাগ করে দুই সাইডে আমরা মেট্রিক টন বা টনেও নিতে পারি। ওকে, তার মানে দুই পাশে গ্রাম থাকা যে কথা, কেজি থাকা একই কথা, আবার টন থাকা কিন্তু একই কথা। বুঝতে পারলাম তো? আচ্ছা, তার মানে আমি এখানে যে W/M টা হিসাব করব, ডাব্লিউ ধরো আমরা এখানে টন দিয়ে হিসাব করতেছি, তাহলে আমাদের দেখো অপশনও কিন্তু উত্তরে টন আছে। তো টন দিয়ে হিসাব করলে বেটার হয়। তাহলে আমরা কি করলাম, এই পাশে ডাব্লিউ এর মানটা নিলাম হচ্ছে 10, এবং জিঙ্ক জিঙ্ক অক্সাইডের যে মোলার ভরটা থাকবে সেটাও কিন্তু আমরা টনে নিব। ওকে, এবার দেখো জিঙ্ক হচ্ছে নিজে 65.5, মানে 65.5, এবং তার সাথে অক্সিজেন আছে, তাই না? এই যে আমি ধরো এটাকে টনে নিয়ে নিয়ে নিলাম। আচ্ছা, তো ওটার জন্য কি আসবে? এবার সব কার্বনের জন্য আমি এখানে কত নিচ্ছিলাম? 10, এবং সেটাকে কার্বনে 12 দিয়ে ভাগ করব। এখন আমাকে বলো, দেখিয়ে বোঝা যাচ্ছে কোন ইকুয়েশনটা বড় হবে? নিশ্চয়ই যার হর ছোট সেই ইকুয়েশনটা বড় হয়। তার মানে এখানে জিঙ্ক অক্সাইডের পরিমাণটা কিন্তু কম আছে। তার মানে কি বুঝতে পারলাম? জিঙ্ক অক্সাইড এখানে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, রাইট। তাহলে জিঙ্ক অক্সাইড হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক। ওকে, বুঝতে পারলাম। তাহলে আমি যদি জিঙ্কের হিসাব করতে চাই, তাহলে আমাদের কোনটা নিয়ে আগাইতে হবে? জিঙ্ক অক্সাইড নিয়ে আগাইতে হবে। একটু কিভাবে বুঝতে পারলাম? আশা করি একটু তোমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, তাহলে আমরা হিসাবটা করে ফেলি। এখন আমাদের অঙ্ক খুবই ইজি। তাহলে দেখো, 1 মোল থেকে 1 মোলের হিসাব, তাই না? বা আমরা এখানে কিন্তু চাইলেই মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করতে পারি, আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারি। তাহলে দেখো, এন অফ জিঙ্ক অক্সাইড ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু এন অফ জিঙ্ক ডিভাইডেড বাই 1। আচ্ছা, এখান থেকে জাস্ট আমাদের ভরটা বের করলে কাজ হয়ে যাবে। তার মানে ডাব্লিউ অফ জিঙ্ক আমি বের করব। অর্থাৎ এই জিঙ্ক অক্সাইডের মোল সংখ্যার সাথে আমরা এম দিয়ে গুণ দিব, কারণ এন ইকুয়াল টু W/M। তো আমরা যেহেতু ক্লাস 1 করে ফেলছি মোল সংখ্যার কনসেপ্ট, তো এখানে আমি তোমাদেরকে এত বেশি ভেঙে ভেঙে দেখাচ্ছি না। ওকে, আচ্ছা, এবার আসো হচ্ছে জিঙ্ক অক্সাইডের মোল সংখ্যা কি হবে? এই যে এখানে কিন্তু আমরা অলরেডি করেই ফেলছি, যে 10 হচ্ছে ডাব্লিউ, আর এটা হচ্ছে আমাদের সেই মোলার ভর ডিভাইডেড বাই 1, সেটা তো আর প্রয়োজন পড়তেছে না। সো 10 ডিভাইডেড বাই 65.5 প্লাস 16। ওকে, ইনটু কি করবো আমরা? জিঙ্কের ভর দিয়ে গুণ দিব, সেটা হচ্ছে 65.5। এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে এত কি আসবে? গ্রাম আসবে? না, এত কিন্তু টন আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই হিসাবটা যদি আমরা করে ফেলি, তাহলে আমরা পাবো হচ্ছে 8.039, এতটা। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো, এটা হচ্ছে অপশন তে আছে। ওকে, তাহলে আশা করি ভাইয়া এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা আগাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে? দেখো, যে একজন পর্বত আরোহী দৈহিক শক্তি দরকার হচ্ছে প্রতি মিনিটে 100 মিলিগ্রাম গ্লুকোজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অভিযাত্রা সম্পন্ন করতে তার 4 দিন 4 ঘন্টা এবং 40 মিনিট সময় দরকার হয়। আচ্ছা, তাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ATM চাপে কত মিটার কিউব অক্সিজেন বহন করতে হবে? তাহলে এটার জন্য আমাদের প্রথম কি কাজ করতে হবে? বা ইকুয়েশনটা লিখি। গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6, তাই না? বায়োলজির কনসেপ্ট। তারপর এটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করলো, তাই না? কার্বন ডাই অক্সাইড ও পানি। মনে রাখতে হবে, হাইড্রোকার্বন এবং কার্বোহাইড্রেট তাদের আণবিক সংখ্যা যাই হোক না কেন, তাদেরকে দহন করলে বা পোড়ালে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করালে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে। এটুকু আমাদের মনে রাখতে হবে। সমতাকরণ করি তো একটু। এখানে আসবে 6,
পানির জন্য আসবে 6 এবং অক্সিজেনের সামনে কিন্তু 6। এই সমতাকরণটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের কিন্তু লাস্টে যে পরিমাণটা দরকার, যে আয়তনটা দরকার, সেটা কিন্তু 4 দিন 4 ঘন্টা এবং 40 মিনিট সময়, তাই না? বাট প্রশ্নে গ্লুকোজের পরিমাণ কিন্তু 1 মিনিটে দেওয়া। তাহলে এখান থেকে আমরা যে ডিজার্ট ভ্যালুটা আছে সেটা বের করে নিই। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে বলা যায় যে 1 মিনিটে আমাদের গ্লুকোজ দরকার হচ্ছে 100 মিলিগ্রাম, তাই না? সেখান থেকে আমি কিসে চলে যাব? গ্রামে চলে যাব। 1000 দিয়ে ভাগ করে আমরা গ্রামে চলে গেলাম, এত গ্রাম গ্লুকোজ। রাইট। আচ্ছা, তাহলে এবার আসো, ডিজার্ট ভ্যালু কত? 4 দিন 4 ঘন্টা 40 মিনিট, সেটা তুমি হচ্ছে মিনিটে কনভার্ট করো। কিভাবে করবা? তুমি হচ্ছে এখানে 4 দিনকে ঘন্টায় করে করে নাও, তাহলে 4 গুণ 24। রাইট। তার সাথে তুমি বাকি 4 ঘন্টা যোগ করে দাও। ওকে, এই পুরো ভ্যালুটা এখন ঘন্টায় চলে আসলো, সেটাকে তুমি এখন 60 দিয়ে গুণ করে দাও। তো এই পুরো ভ্যালুটা মিনিটে চলে আসলো, তার সাথে তুমি এখন 40 যোগ করে দাও। তা আশা করি এই কনভার্সন গুলো আসলে খুব একটা সমস্যা না, এগুলো তোমরা আশা করি পারবা। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা আসা হচ্ছে মোটামুটি 6040। বুঝতে পারছো? তাহলে এটা একটু আমি দেখাই দিই। এই ভ্যালুটা আসে 6040 মিনিট, তাই না? তাহলে বুঝতে পারতেছো এখানে আমাদের জিনিসটা কি হবে। এখান থেকে আমি যদি হিসাব করি, এটা আসে 0.1, এবং এই ভ্যালুটা হচ্ছে 6040 গ্রাম। ওকে, তাহলে এটা হবে 604 গ্রাম। তাহলে এত গ্রাম গ্লুকোজ কিন্তু আমাদের দরকার। এবার তুমি আসো হচ্ছে মোল সহগ অনুপাত নিয়ে আলোচনাটা আসি। তাহলে মোল সহগ অনুপাত অনুযায়ী যেহেতু আমাদের এখানে অক্সিজেন দরকার, পরিমাণ দেওয়া আছে গ্লুকোজের, তো এই দুটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো দেখো, এন অফ গ্লুকোজ ডিভাইডেড বাই 1 যেহেতু সহগ 1, ইকুয়াল টু এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই 6 যেহেতু সহগ 6। তো এখানে আমরা কি করব, সুন্দর মতো এই অক্সিজেনের মোল সংখ্যা থেকে আয়তনটা বের করব। সেটা আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। যেহেতু এখানে কি বলছে, যে একটা কন্ডিশন গিভেন আছে, তাই না? এখানে কিন্তু 22.4 দিয়ে ভাগ করে দিলে কাজ হবে না, কারণ সেটা তো এসটিপির, তাই না? রাইট। ওটা করলে কিন্তু অঙ্ক ভুল হবে যদি আমি 22.4 দিয়ে ভাগ করে ফেলি। কারণ দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু এসটিপি বলা নাই, এটা একটা কন্ডিশন দেওয়া আছে। সো কন্ডিশন দেওয়া থাকলে আমরা কিন্তু অলওয়েজ পিভি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলায় চলে যাব। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু কি আসবে? পিভি বাই আরটি। তাহলে প্রেসার, ভলিউম অফ অক্সিজেন ডিভাইডেড বাই আর ইন্টু টি। ওকে, সাথে কিন্তু 6 দিয়ে আমি ভাগ করছিলাম অলরেডি। তো এটা কি আসবে? আমাদের গ্লুকোজের মোল সংখ্যার সমান আসবে, তাই না? আচ্ছা, তো গ্লুকোজের মোল সংখ্যা কত? প্রদত্ত ভর সেটা হচ্ছে 604, ডিভাইডেড বাই আণবিক ভর সেটা হচ্ছে 180। তুমি হিসাব করে দেখো যে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন। আচ্ছা, এখান থেকে এবার হচ্ছে আমরা V(O2) বের করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যত আসলো সেটাকে আমি রাখলাম, 604, 180। উপরে গেল কি? আর, তাই না? এখন আর এর মান কত হবে? একটু খেয়াল করে দেখি ভাইয়া, এখানে যেহেতু অক্সিজেনের পরিমাণটা মিটার কিউবে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এসআই ইউনিটে জানতে চাওয়া হয়েছে, তার মানে এখানে প্রেসার বা আর এর মান সবগুলো হচ্ছে এসআই ইউনিটে বসানো বেটার। তুমি কিন্তু চাইলে লিটার এটিএম বা অন্য কোনো ইউনিট দিয়ে কনভার্ট করে আসতে পারো, বাট আমার কাছে এই জিনিসটা ইজিয়ার মনে হয়। যেহেতু আমাদের এসআই ইউনিটে জানতে চাওয়া হয়েছে, তো আমি সবকিছু এসআই ইউনিটে বসাই। তুমি চাইলে যে কোনো মেথডে করতে পারো। তাহলে দেখো, ওদিকে কি চলে যাবে? আর চলে যাবে। এবং আমরা গত দিনে শিখছিলাম কি, আর এর দুইটা ভ্যালু আছে, একটা লিটার এটিএম ইউনিটে আর একটা হচ্ছে এসআই ইউনিটে। এসআই ইউনিটের ভ্যালুটা হচ্ছে 8.314। ওকে, টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। 273 যোগ করো, 298 কেলভিন হয়ে যায়। আচ্ছা, সাথে আমাদের 6 দিয়ে গুণ, তাই না? এই যে 6টা। আচ্ছা, নিচে কি হবে? জাস্ট প্রেসার দিয়ে ভাগ। এবার একটু খেয়াল করে দেখি, প্রেসার কিন্তু বলা কি 10 এটিএম, এটা কিন্তু এসআই ইউনিট না। তো এসআই ইউনিটে যাওয়ার জন্য আমি কি করব? এটিএম এর মানটাকে সুন্দর মতো 101,325, মানে প্যাসকেল ইউনিটে যে মানটা আসে 101,325, সেটা দিয়ে আমি গুণ করে দিব। তাহলে আমাদের মিটার কিউবে উত্তরটা চলে আসবে। Okay, তাহলে এই ভ্যালুটা আসে হচ্ছে 0.0492। একটু খেয়াল করে দেখো, অপশনে কিন্তু আমাদের সাইন্টিফিক ফর্মে অপশনগুলো দেওয়া। তো এখানে অপশন নেওয়ার জন্য দশমিকটাকে জাস্ট 2 ঘর ডান দিকে সরাইতে হবে। তাহলে 4.92 ইন্টু 10⁻²। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। তা আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলা। দেখো, অপশন এর সাথে মিলে গেল, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর।
তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই সুন্দর, খুবই ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন। আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। চলে আসি পরের প্রশ্নে। দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে, যে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাওয়া যায়, তা সম্পূর্ণরূপে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত করা হলো। এখন বলছে কি কি পরিমাণ কস্টিক সোডা দরকার। তার মানে এখানে দুইটা রিয়াকশনকে একসাথে সম্পর্কিত করা হয়েছে। সেই দুইটা রিয়াকশন কি একটু খেয়াল করে দেখি। আমাদের প্রথমে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড, তার মানে সেই রিয়াকশনটা হচ্ছে খুবই ইজি। জাস্ট আমি ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে তাপ দিব, তাই না, এই যে হিট দিলাম, তাহলে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। পরের রিয়াকশনে কি বলা হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডকে আমি কস্টিক সোডার সাথে বিক্রিয়া করাচ্ছি, তাই না। এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেটাকে আমরা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি। তাহলে এখানে কি পাওয়া যাবে, এখানে সুন্দর মতো পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং পানি। রাইট, এই হচ্ছে দুইটা রিয়াকশন। এবার কি করব, সমতকরণ করব। উপরের যে বিক্রিয়া সেটা অলরেডি সমতকরণ করাই আছে। নিচের বিক্রিয়াটা দেখি, এখানে 2 বসাইতে হবে, তাহলে মোটামুটি সমতকরণ হয়ে যায়। হ্যাঁ, ওকে, তাহলে কিন্তু গেল। এখন এখানে আমরা দুইটা বিক্রিয়া থেকে কিভাবে কি করতে পারি, তাই না। আমরা কিসের কিসের পরিমাণ জানি, আমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ জানি। এখান থেকে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বের করতে হবে, তাই না। আচ্ছা, এই ধরনের অঙ্কে সবসময় মনে রাখবো, যেই যৌগটা হচ্ছে কানেকশন তৈরি করতেছে, সম্পর্ক তৈরি করতেছে, সেই যৌগটা আমাদের ফিগার আউট করতে হবে। তাহলে কোন যৌগটা সম্পর্ক তৈরি করে, দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল, আর এখানে আমি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতেছি, তাই না। এদের মধ্যেই সম্পর্ক তৈরি করা সম্ভব। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি একটু খেয়াল করে দেখি। আমরা মোল সহগ অনুপাত অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। প্রথম রিয়াকশনের জন্য আমাদের কি হচ্ছে, সোডিয়াম কার্বনেট, এটার মোল সহগ অনুপাত কত আসে এরকম, ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইডের মোল সহগ অনুপাত, রাইট। এবং দ্বিতীয় ইকুয়েশনের জন্য কি হয়, কার্বন ডাইঅক্সাইডের মোল সহগ অনুপাত উইচ ইজ ইকুয়াল টু সেম অ্যাজ ফার্স্ট রিয়াকশন, সেটা কার সমান আসবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সহগ অনুপাতের সমান, তাই না। তাহলে দেখো আমি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা জানি না, বুঝতে পারছো। আমি কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডের কোনো পরিমাণ জানি না, বাট তাও এটাকে ব্যবহার করে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কানেক্ট করে ফেলতে পারলাম। বিষয়টা কিন্তু সেরকম। ওকে, তার মানে এখানে যদি এখন আমি ক্যালসিয়াম কার্বনেট ও সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ভেজালটা আর আমাদের লাগবে না। তো আশা করি ভাই তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আসো হচ্ছে আমরা আগাই, এখান থেকে আমি কি করতে পারি, যে বলতেই পারি, তাহলে বলা যাবে সোডিয়াম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড বাই 2, তাই না, এরকম বিষয়টা। আচ্ছা, তো এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি চাইলে ডাব্লিউ অফ সোডিয়াম হাইড্রোক্সাইডটা বের করে ফেলতে পারি, রাইট। আচ্ছা, এখন দেখো ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত হবে, ডাব্লিউ হচ্ছে 20, আণবিক ভর কত ওর জন্য 100, সো 20/100, রাইট। আচ্ছা, তারপর দেখো ওই পাশে কি চলে গেল, 2 চলে গেল ওই পাশে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোলার ভর সেটা হচ্ছে 40, 40ও চলে গেল। ওকে, তাহলে এত গ্রাম আসে আমাদের বিষয়টা। তাহলে এই পরিমাণটা আসলে কত আসে, এটা আসে হচ্ছে 16। ওকে, এটা হিসাব যদি করো, তাহলে এটা হচ্ছে 16 গ্রাম আসে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 16 কোথায় আছে, অপশন বি তে, রাইট। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তো চলো আমরা আগাই। পরের প্রশ্নটা দেখো, খুবই সুন্দর প্রশ্ন, যে একটি গ্যাসীয় হাইড্রোকার্বন মানে C6, একটি গ্যাসীয় হাইড্রোকার্বন, এটাকে দহন করলে আমরা 0.72 গ্রাম পানি পাবো এবং 0.38 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাবো, তাই না। এখন হাইড্রোকার্বনটির স্থূল সংকেত আমাদের নির্ণয় করতে হয়েছে বলছে। তাহলে এখন খেয়াল করে দেখো হাইড্রোকার্বনে কতগুলো কার্বন বা হাইড্রোজেন আছে সেগুলো কি আমরা জানি, আমরা কিন্তু জানি না। তো আমরা ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে, এখন খেয়াল করো, এখানে যেহেতু আমরা হাইড্রোকার্বনের সংকেতটা জানি না, তো আমরা ধরে নিলাম সেই হাইড্রোকার্বনের মধ্যে এক্স সংখ্যক কার্বন পরমাণু এবং ওয়াই সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। এখন আমি কি করব, এটাকে দহন বিক্রিয়া করব, এবং আমরা জানি যে কার্বোহাইড্রেট এবং হাইড্রোকার্বনকে দহন করলে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি হয়। এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। আচ্ছা, এবার তুমি এই ইকুয়েশনটাকে সমান করার চেষ্টা করো, কার্বন আছে এক্সটা, মানে কার্বন ডাইঅক্সাইডের সামনে কত আসবে,
এক্স আসবে। আচ্ছা, হাইড্রোজেন ওয়াইটা তার মানে এখানে আসবে কি y/2, দুয়ে দুয়ে কাটা যায়। তাহলে অক্সিজেনের সামনে আসবে কি x+y/4। ওকে। আচ্ছা, এবার তুমি কি করবা, যেহেতু আমাদের পানি আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেওয়া আছে, তো আমরা এখানে এই দুইটার মোল সহগ অনুপাতটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখি এখানে আমাদের কিরকম ভাবে আসতে পারে। তাহলে এন অফ কার্বন ডাইঅক্সাইড, তার মোল সহগ হচ্ছে এক্স, ইকুয়াল টু এন অফ ওয়াটার, তার মোল সহগটা হচ্ছে y/2, তাই না? সো y/2। আচ্ছা, এবার আসো আমি কিভাবে মোল সংখ্যাটা এবার আসো আমি কিভাবে মোল সংখ্যাটা বের করতে পারি। যেহেতু এখানে ভর দেওয়া আছে, সো আমি W/M ফর্মুলায় যাব। তো কার্বন ডাইঅক্সাইডের প্রদত্ত ভর হচ্ছে 3.08, ডিভাইডেড বাই তার মোলার ভর হচ্ছে 44, সাথে কিন্তু এক্স গুণ অবস্থায় আছে। আর পানির জন্য কত, 0.72 হচ্ছে ভরটা দেওয়া আছে, ডিভাইডেড বাই তার মোলার ভর হচ্ছে 18, সাথে কিন্তু আমাদের ওয়াই আছে, তাই না? আর দুইটাকে আমি উপরে নিয়ে হচ্ছে গুণ করে দিলাম। ওকে। আচ্ছা, এখান থেকে আমি কি করব, সুন্দর মতো এক্স এবং ওয়াই এর অনুপাতটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি, তাই না? এক্স এবং ওয়াই এর অনুপাতটা কত আসে, তুমি বলতে পারো, এখান থেকে হিসাব করলে আসে হচ্ছে 7/8। বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই এক্স এবং ওয়াই এর অনুপাত। এইবার তুমি আমাকে বলতে পারো, ভাই অনুপাত তো বুঝলাম, কিন্তু এক্স এর মান আসলে কত, ওয়াই এর মান কত, আমি তো সেটা জানি না, তাই না? রাইট, তুমি তো চিন্তা করে দেখো, যদি আমাদের উপরে নিচে 2 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে তো এক্স এর মান 14 চলে আসে, তাই না? 3 দিয়ে গুণ করে তো 21 চলে আসে। তার মানে আলটিমেটলি আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে পারতেছি না। কিন্তু তুমি একটু প্রশ্নের দিকে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এক্স এর ভ্যালুটা নির্ণয় করার প্রয়োজনও পড়তেছে না। কেন? কারণ এখানে কি বলছে, স্থূল সংকেত, তাই না? So, স্থূল সংকেতের জন্য এক্স এবং ওয়াই যে সরল অনুপাতটা আছে, সেই অনুপাতে আমরা অরিজিনাল ভ্যালু বিবেচনা করলে চলবে। ওকে। কারণ আণবিক সংকেতের জন্য তো আণবিক ভর দরকার, সে আণবিক ভর তো দেওয়া নাই। ওকে। তার মানে এই অঙ্কের জন্য কিন্তু এক্স এবং ওয়াই এর যে আসল ভ্যালুগুলা, সেগুলো বের করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যেই সরল ভ্যালুগুলো আসে, সরল অনুপাতটা আসে, সেগুলো আমরা ভ্যালু হিসেবে চিন্তা করব। সুতরাং তুমি বলতে পারো যে সি এক্স এবং এইচ ওয়াই, এটা কত আসবে, C7 এবং H8। ওকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, তাহলে উত্তর হচ্ছে অপশন ই। আশা করি ভাইয়া তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। চলো তাহলে আগাই। পরের প্রশ্নে কি বলা আছে দেখো, এগুলো আমরা বোর্ডে অনেক বেশি করছি, এখন আমরা করব দেখো। চুনা পাথরে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে চুনা পাথরের পরিমাণ বলবে, তার পুরোটাই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট না, অবশ্যই আমাদের বের করতে হবে। কি বলা আছে দেখো, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমি 150 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করলাম, সেখান থেকে আমাদের প্রমাণ অবস্থায় মানে এসটিপি তে কার্বন ডাইঅক্সাইডের কি আয়তন আমরা পাবো। তাহলে এখানে আমাদের প্রথমে কি লাগবে ভাইয়া, ইকুয়েশন লাগবে। তাহলে আসো, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা লঘু HCl এর সাথে বিক্রিয়া দেওয়াবো। তাহলে পাওয়া যাবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, তাই না? সমতকরণ করো, এখানে 2 দিলে আমাদের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl এর বিক্রিয়া করে। ওকে, একটু কিন্তু আমরা বুঝলাম। আচ্ছা, এবং বিক্রিয়া করে কি তৈরি করবে, 1 মোল করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, তাই না? তার মানে এখানে আমাদের যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমরা বের করতে পারবো এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বের করা লাগবে, তাহলে এদের দিয়ে আমরা মোল সহগ অনুপাতটা নির্ণয় করতে পারি। তো তার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই 150 গ্রাম কিন্তু আমাদের ক্যালসিয়াম কার্বনেট না। তো নমুনায় বা চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের যে পরিমাণটা, সেটা আগে আমাদের বের করতে হবে। সো সেটা আমরা একটু দেখি। তাহলে দেখো, চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, মোট নমুনা হচ্ছে, মোট চুনাপাথরের পরিমাণটা হচ্ছে 150 গ্রাম, তার মধ্যে সেটা ক্যারি করে হচ্ছে 96%, অর্থাৎ 96/100 এই পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমি যদি 150-কে 0.96 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা চলে আসবে, তাই না? এটা কিন্তু ভাই ঐকিক নিয়ম থেকে আসছে, তাই না? তোমরা যেভাবে করছো একটু মনে করো, যে 100 গ্রাম চুনা পাথরে থাকে 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, একে কত, 150-তে কত। ওকে, ইকুয়েশনটা কিন্তু এইভাবেই আসছে। সো এই পরিমাণটা আলটিমেটলি পাওয়া যাবে হচ্ছে 144। বুঝছো, 144 পাওয়া যায়। ওকে। ওকে, তাহলে 144 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পেয়ে গেলাম। এইবার তুমি আসো হচ্ছে মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করো।
তাহলে নাম্বার অফ মোল অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। এখান থেকে দেখো ডাব্লিউ বাই এম এর ফর্মুলায় চলে যাব, সেখান থেকে আমরা সুন্দর মতো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বের করতে পারবো। যেহেতু এটাকে এসটিপি তে আয়তন বলছে, সো আমি কার্বন ডাইঅক্সাইডের জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? ভি বাই 22.4। সো ভি অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 22.4 ইকুয়াল টু, এটা তো ডাব্লিউ বাই এম আসবে পরিমাণ যেহেতু, 144। ক্যালসিয়াম কার্বনেটের জন্য হচ্ছে 100, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি চাইলে আয়তনটা বের করে ফেলতে পারবো। সেটা কত আসে? সেটা হিসাব করলে আসবে হচ্ছে 32.256 এত লিটার। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা কোথায় আছে, অপশন এ তে আছে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এইটাই আমরা করলাম। তো আশা করি এটা ক্লিয়ার হইলো। চলো আমরা আগাই। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, খুবই ইন্টেলেকচুয়াল প্রশ্ন হয়েছে যে 0.53 গ্রাম অফ মিক্সচার অফ অ্যাসিটালডিহাইড অ্যান্ড ইথানল রিঅ্যাক্টস উইথ ফেলিং সলিউশন। এখন ফেলিং সলিউশন বা ফেলিং দ্রবণ কনসেপ্টটা কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আছে, তাই না? তো আমি হচ্ছে ওইটার খুব বিস্তারিত আকারে যাব না, জাস্ট তোমাদের একটু বলি যে ফেলিং দ্রবণের মধ্যে কি কি থাকে। বাট ফেলিং দ্রবণের মধ্যে আসলে কোন অংশটুকু বিক্রিয়া করে, যেটা আমি খুব বিস্তারিত যাচ্ছি না, জাস্ট আমি একটু বলে দিই। ফেলিং দ্রবণ হচ্ছে একটা দুর্বল ক্ষার কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে একটা সবল ক্ষার এবং একটা লবণের মিশ্রণ। ওকে, তো কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের সোডিয়াম পটাশিয়াম টার্টারেট লবণের একটা মিক্সচার। বাট এখানে বিক্রিয়া করে অনলি ক্ষার উপাদানগুলো। ওকে, তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো উপাদান হচ্ছে এখানে বিক্রিয়া করবে। ওকে, জাস্ট একটুকু আমরা একটু মনে রাখবো, আর আমাদের কিছু লাগবে না। আচ্ছা, এখন এই উপাদানটা বিক্রিয়া করে আলটিমেটলি কি তৈরি করে? এই উপাদানটার মধ্যে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে একটা লবণ, সেটা আমরা পরে দেখব। কিন্তু কিউপ্রিক হাইড্রোক্সাইড এইটা সুন্দর মতো বিজারিত হয়ে যাবে। দেখো এটা কিন্তু 2+ অবস্থা আছে, এটা বিজারিত হয়ে 1+ অবস্থায় চলে যাবে। তৈরি করবে কি? কিউপ্রাস অক্সাইড। ওকে, এটা কিন্তু +1, তাহলে +2 থেকে +1 হওয়া মানে কি? বিজারণ হয়ে যাওয়া, তাই না? এখন এই ফেলিং দ্রবণকে কে বিজারণ করতে পারে? শুধুমাত্র অ্যালডিহাইড যৌগ, শুধুমাত্র অ্যালডিহাইড। তাহলে এখানে অ্যালডিহাইডের মধ্যে কি আছে? অ্যাসিটালডিহাইড আছে, তাই না? এটা কিন্তু আছে। ইথানল কি আছে? ইথানল কিন্তু আমাদের অ্যালডিহাইড না, এটা অ্যালকোহল। তার মানে এই ইথানল কিন্তু রিয়াকশন করবে না। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এখন একটু ফিগার আউট করার চেষ্টা করব। দেখো পরের পরের টুকুতে কি বলছে, যে অ্যান্ড ফর্ম 1.2 গ্রাম অফ রেড প্রিসিপিটেট, অর্থাৎ লাল কালারের অধক্ষেপ তৈরি করবে। মানে এটাকে কিউপ্রাস হাইড্রোক্সাইডের কথাই বলা হয়েছে, এই অধক্ষেপটা কিন্তু লাল কালারের হয়। এখন পার্সেন্টেজ অফ অ্যালডিহাইড আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাহলে আসো আমরা একটু রিয়াকশনটা লেখার চেষ্টা করি। রিয়াকশনে কি হচ্ছে, এই যে আমাদের অ্যাসিটালডিহাইড অর্থাৎ 2 কার্বনের অ্যালডিহাইড CH3CHO, সেটা হচ্ছে আমাদের ফেলিং দ্রবণের যে মূল উপাদান কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে। রিয়াকশন করে প্রথমে তৈরি করবে হচ্ছে কিউপ্রাস অক্সাইড, এটা লাল কালারের অধক্ষেপ তৈরি করবে, রাইট? তারপর দেখো আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম এই কিউপ্রিক হাইড্রোক্সাইড হচ্ছে বিজারিত হয়ে যায়। তাহলে জারিত কোনটা হবে? নিশ্চয়ই অ্যালডিহাইড অণুটা। অ্যালডিহাইড অণুটা জারিত হয়ে সুন্দর মতো অ্যাসিড হয়ে যায়, তাই না? বাট খেয়াল করে দেখো, অ্যাসিড তো এই ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলবে, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া কি তৈরি হবে? তার সোডিয়াম লবণ তৈরি হবে। ওকে, এই হচ্ছে বিষয়টা। সাথে আমাদের সুন্দর মতো পানীয় তৈরি হইতে পারে। ওকে, পানীয় আমাদের তৈরি হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের সেই রিয়াকশনটা, এটা কিন্তু একটা সিম্পলিফাইড ভার্সন। আমরা অর্গানিকে এটার বিস্তারিত বলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি যদি এখন এই কোশ্চেনটাকে সমতাকরণ করতে চাই, তাহলে আমাদের হচ্ছে কি কি দেওয়া লাগবে? দেখো কপার এই ডান দিকে 2টা, সো এখানে আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, তারপর এখানে দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেল, বা তুমি এখানে, হ্যাঁ, হাইড্রোজেন দিয়ে কাউন্ট করো। এখানে 3 আর 1-এ 4, এখানে হচ্ছে 2-এ 2-এ 4, 4-এ 4, 8 আর 1 হচ্ছে 9 হয়ে গেল, তাই না? এখানে অলরেডি 3টা আছে, তাহলে আমাদের 6 বানানো দরকার। কত দিয়ে গুণ দিতে হবে? 3 দিয়ে গুণ দিতে হবে। তো সমতাকরণটা আশা করি তোমরা পারবা, জাস্ট আমি তোমাদেরকে শর্ট করে বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি জানতে হবে ভাইয়া? এখানে কিন্তু আমাদের অ্যালডিহাইডের পরিমাণটা আমাদের বের করতে হবে, দেন আমরা হচ্ছে শতকরাটা বের করব। তাহলে এই যে কিউপ্রাস অক্সাইড আছে, সেই কিউপ্রাস অক্সাইডের পরিমাণ আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া। তার মানে এখানে আমাদের কাদের কাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে? অ্যালডিহাইড এবং হচ্ছে কিউপ্রাস অক্সাইড। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এদের মধ্যে যদি আমরা ফর্মুলাটা লিখতে চাই, তাহলে কি আসবে দেখো, এন অফ
cuprous oxide Cu2O divided by 1 equal to n of aldehyde divided by 1। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমরা কি করব। পরিমাণটা, মোল সংখ্যাটা বের করব ডাব্লিউ বাই এম ফর্মুলা, খুব ইজিলি দেখো ডাব্লিউ দেওয়া আছে 1.2, মোল সংখ্যা মোলার ভর তুমি বের করো কপারের জন্য হচ্ছে 63.5, তাই না? 63.5 সেটা তুমি এখানে বসায় দাও, তাহলে দুইটা হচ্ছে কপার, তার সাথে 63.5, সাথে হচ্ছে অক্সিজেন 16। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। এখান থেকে আমি কি করব, একই রকম ভাবে এখানে আমরা ডাব্লিউটা কার জন্য বের করব, অ্যালডিহাইডের জন্য বের করব, আর এটার মোলার ভর আমি দেখবো, তাই না? মোলার ভর কত আসবে? কার্বন আছে দুইটা, মানে 12 × 2 = 24, হাইড্রোজেন আছে চারটা এবং অক্সিজেন আছে একটা, মানে 16। ওকে, সো এই পরিমাণটা হিসাব করলে কিন্তু আমাদের ডাব্লিউর মানটা বের হয়ে চলে আসে। বুঝতে পারছি? আচ্ছা, সো ডাব্লিউ আমাদের কত আসবে? ডাব্লিউ আসে হচ্ছে 0.369, 0.369 এত গ্রাম আসবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি ভাই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখি, আমাদের মিক্সচার ছিল হচ্ছে 0.535 গ্রামের, তার মধ্যে অ্যালডিহাইড হচ্ছে 0.369 এর। তাহলে এখান থেকে কি আমরা শতকরা পরিমাণটা বের করতে পারি না? আমরা কিন্তু এখন চাইলে শতকরা পরিমাণটা বের করতে পারবো। কিভাবে করবো ভাইয়া বলো তো? ঐকিক নিয়ম, তাই না? ঐকিক নিয়মে বের করা সম্ভব যে 100 গ্রাম মিক্সচারের মধ্যে অ্যালডিহাইড আছে হচ্ছে 0.53, 0.535 গ্রাম মিক্সচারের মধ্যে অ্যালডিহাইড আছে হচ্ছে 0.369 গ্রাম, একে কত এবং একশোতে কত। এভাবে করলে কিন্তু বের হয়ে যায়। তো আমরা কিন্তু চাইলে একবার এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? পার্সেন্টেজ অফ অ্যালডিহাইড CH3CHO, সেটা কিন্তু আমরা একবারে বের করতে পারি। সো একবারের জন্য কিভাবে কি করতে পারো, উপরে হচ্ছে অ্যালডিহাইডের পরিমাণটা 369 ডিভাইডেড বাই মোট পরিমাণ 535, এবং যেহেতু শতকরা সো 100 দিয়ে গুণ। ওকে, এটা যদি না বুঝে ভাইয়া তাহলে তোমাকে ঐকিক নিয়মে করতে হবে। তাহলে এইটা করলে আমাদের আসে হচ্ছে মানটা 69.01%। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা কোথায় আছে, অপশন এ তে আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অঙ্ক করার মেথড। তাহলে আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝতে পারলা। আচ্ছা, তো চলো আমরা আগাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে একটু খেয়াল করো, যে পাকস্থলীতে উৎপন্ন পাচক রস মানে হচ্ছে গ্যাস্ট্রিক জুস, তার মধ্যে কি থাকবে? একটা উপাদান হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। তার পরিমাণটা দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু ঘনত্ব বলা, তাই না? প্রতি ml পাচক রসে 2.95 গ্রাম করে HCl থাকবে। আচ্ছা, যদি একজন ব্যক্তির পাকস্থলীতে প্রতিদিন 1.1 লিটার করে পাচক রস তৈরি হয়, তাহলে উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে কতগুলো অ্যান্টাসিড ট্যাবলেট খাইতে হবে? অ্যান্টাসিড কি? যারা হচ্ছে অ্যাসিডের এগেনস্টে কাজ করে। এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। ওকে, এখানে বলছে কি, সেটা হচ্ছে প্রতি ট্যাবলেটে 230 মিলিগ্রাম করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তাহলে এখানে আমাদের কাজ কি? আবার সেম জিনিস, তুমি রিয়াকশনটা লেখো, রিয়াকশন লিখে তুমি সমতাকরণ করবা। তাহলে এখানে আসো, আমি রিয়াকশনটা লিখবো। ওকে, আচ্ছা, রিয়াকশনটা কি হবে? HCl এর সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন, রিয়াকশন হয়ে তৈরি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি। সমতাকরণ করো, এখানে লাগবে হচ্ছে 3, এবং আহ এখানে লাগবে হচ্ছে 3। এই তো সমতাকরণ হয়ে গেল। আচ্ছা, এইবার তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে HCl এর ঘনত্বটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তার মানে চাইলে আমরা এখান থেকে পরিমাণটাও বের করতে পারি। সেই পরিমাণ ব্যবহার করে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বের করব। দেন হচ্ছে আমরা ট্যাবলেট সংখ্যা বের করব। ওকে, তার মানে আমাদের এখানে মিললি দুইটা বিক্রিয়কের হিসাবটা করতে হবে। তো আগে আমাদের কি করতে হবে? এই সেলের পরিমাণটা নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তো তার জন্য আমাদের দেখো একটু খেয়াল করে, রো এর মানটা কত আছে? রো ইকুয়াল টু 2.95 মিলিগ্রাম পার ml। কিন্তু আমরা তো ভাই ঘনত্বগুলোকে গ্রাম পার ml এ রাখতাম, তাই না? এরকম ভাবে রাখতাম, রাইট? এখন সেইভাবে যদি আমি কনভার্ট করতে চাই, এখানে দেখো কাজটা কিন্তু আরো ইজি হয়ে গেছে। এখানে আমাদের লিটারে দেওয়া আছে, তাই না? তো আমাদের কি জন্য কিন্তু কাজটা ইজি হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখো, 2.95, আমি মিলিগ্রাম থেকে গ্রামে যাইতে চাই, কি করতে হবে? সুন্দর মতো মিলিগ্রামের ভ্যালুটাকে 1000 দিয়ে ভাগ করে ফেলতে হবে,
তাই না? তাহলে গ্রামে চলে যাবে। আবার আমি এমএল থেকেও কিন্তু কোথায় যেতে চাই, লিটারে যেতে চাই, যেহেতু প্রশ্নের মধ্যে লিটারে ভ্যালুটা দেওয়া। সেখানে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভ্যালুটাকে ভাগ করে ফেলতে হবে। তাহলে দেখো 1000 বাদ, তার মানে 2.95 মিলিগ্রাম যেই কথা, 2.95 গ্রাম পার লিটার কিন্তু একই কথা। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আয়তন কিন্তু দেওয়া আছে অলরেডি 1.1 লিটার। তাহলে আমাদের এখান থেকে ডাব্লিউ বা এম এর মানটা কত আসবে, রো ইন্টু ভি, তাই না? সো রো এর মান হচ্ছে 2.95 আর ভি এর মান হচ্ছে 1.1। তাহলে আমাদের গ্রামে কিন্তু ভ্যালুটা চলে আসবে। তাহলে ভ্যালুটা কত আসে, এটা আসে হচ্ছে 3.245 গ্রাম। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই যে আমাদের যে এইচসিএল ছিল, সেই এইচসিএল এর ভরটা আমি পেয়ে গেছি। ওকে, তো আশা করি ভাই একটু আমরা বুঝলাম। এবার চলে আসো হচ্ছে অঙ্কের বাকি পার্টটা, সেটা কি আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বের করা। তো এখন খেয়াল করে দেখো, বলছে কি পূর্ণ প্রশমন হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো বিক্রিয়কে কিন্তু অবশিষ্ট নাই, দুইটা লিমিটিং। তার মানে এখানে তুমি কিন্তু চাইলে দুইটা দিয়েই হিসাব করতে পারবা, হ্যাঁ। আচ্ছা, তার মানে এখানে ওই যে কোনটা ছোট কোনটা বড় ওই জিনিসটা আর বের করার দরকার নেই। তো আসো হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটার মোল সংখ্যা ডিভাইডেড বাই সহগ ইকুয়াল টু কি আসবে, HCl এর মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। ওকে, আচ্ছা এখন আমি এখান থেকে কি বের করতে চাই, যেহেতু আমাদের ভর বের করতে হবে, তো আমি এখান থেকে ডাব্লিউটা বের করব, ডাব্লিউ ডিভাইডেড বাই অ্যালুমিনিয়ামের মোলার ভর। অ্যালুমিনিয়াম হচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর, অ্যালুমিনিয়াম হচ্ছে 27 এবং হাইড্রোক্সাইড হচ্ছে 17 করে, কয়টা আছে, তিনটা, তাই না? আচ্ছা, এটার জন্য কি আসবে, আমাদের একই রকম ভাবে পরিমাণটা হিসাব করতে হবে। ওর জন্য ভরটা আসছে হচ্ছে 3.245 এত গ্রাম, মোলার ভর হচ্ছে 36.5 এবং সাথে হচ্ছে 3 দিয়ে গুণ, তাই না? এখান থেকে তুমি যদি ডাব্লিউ পরিমাণটা হিসাব করে ফেলো, তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে এই ডাব্লিউটা আসলো হচ্ছে মোটামুটি 2.311, 2.311 এত গ্রাম আসলো। ওকে, তাহলে এখন আসো তুমি আবার ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো, যে 230 মিলিগ্রাম অথবা 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কি 0.23 গ্রাম, এই পরিমাণটা আছে একটা ট্যাবলেটে, তাই না? তাহলে একে কত আছে এবং 2.311 গ্রামে কত আছে, তাই না? এটা করলে কিন্তু আমাদের ট্যাবলেট সংখ্যা বের হয়ে যায়। তো আমি একদম হচ্ছে এক লাইনে করে দিচ্ছি, তাহলে ট্যাবলেট নাম্বার কত আসবে, এখানে আসতে পারে হচ্ছে, নিচে থাকবে হচ্ছে প্রত্যেকটা ট্যাবলেটের ভর, সেটা হচ্ছে 230 মিলিগ্রাম, দেখা যাতে ভাগ করে নাও 0.23 গ্রাম, আর উপরে হবে টোটাল ভর 2.311। ওকে, তাহলে এতটি ট্যাবলেট বের করা বা তৈরি করা সম্ভব। এটা মোটামুটি আসে হচ্ছে 10.05, অর্থাৎ তুমি রাফলি এটাকে বলতে পারো কি 10টা, তাই না? 10টি ট্যাবলেট মোটামুটি তৈরি করা সম্ভব। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই উত্তর। ওকে, তো আশা করি ভাই তোমরা বিষয়টা বুঝতে পারলা। চলে আসি আমরা পরের অঙ্কে, কি বলা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, একটু খেয়াল করো। 10 সেন্টিমিটার কিউব আয়তনের একটি হাইড্রোকার্বন গ্যাস, অর্থাৎ এই গ্যাসের সংকেত কিন্তু আমরা জানি না, ঠিক আছে, বাট সেই গ্যাসের আয়তন কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। মনে রাখতে হবে, সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কিন্তু একই কথা। এটার সাথে 43 সেন্টিমিটার কিউব আয়তনের অক্সিজেন গ্যাসের আমরা বিক্রিয়া করাচ্ছি, দহন বিক্রিয়া করাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা একটু কথা মনে রাখবো যে রিয়াকশনটা কিরকম। অলরেডি আমরা দেখে ফেলছি CX Hy, তাই না? এটা হচ্ছে আমাদের রিয়াকশন। এটা হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন করতেছে, তাহলে X+Y/4, এটা তো আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে কি তৈরি করবে, অলওয়েজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে, রাইট? এটা তো আমরা অলরেডি দেখছি। এবার একটু খেয়াল করো ভাইয়া, এখানে আমি যত পরিমাণ হাইড্রোকার্বন গ্যাস দিব পুরোটাই কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যায়। তার মানে বাই ডিফল্ট এখানে যে হাইড্রোকার্বনটা আছে সেটা কিন্তু বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে, তাই না? এটা যদি পুরোপুরি বিক্রিয়া করে শেষ না হয়, আমি এটার পরিমাণ কিভাবে বের করব, এটাই তো বিষয়টা। তার মানে এটা কিন্তু বাই ডিফল্ট একটা লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ এখানে যে 10 সেন্টিমিটার কিউবের কথা বলা আছে সেটা কিন্তু হাইড্রোকার্বনের পুরো সমস্ত আয়তনটা হবে। ওকে, তার মানে তুমি বলতে পারো হাইড্রোকার্বনের আয়তন হবে 10 সেন্টিমিটার কিউব, আমি সহজ করার জন্য ml লিখলাম। তাহলে এখন বলো আমাকে অক্সিজেনের আয়তন কি 43 সেন্টিমিটার কিউব হবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ আমরা বলছিলাম যে এখানে হাইড্রোকার্বনটা লিমিটিং বিক্রিয়ক, অক্সিজেন যে লিমিটিং কিনা সেটা তো আমরা শিওর না, তাই না? সেটা আমরা প্রশ্ন করে বুঝবো। তার মানে অক্সিজেনের আয়তন কিন্তু এখানে 43 না। বুঝতে পারছো? অক্সিজেনের আয়তন আসলে কত সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে চলে আসি। মিশ্রণকে আমরা দহন করে শীতল করলাম, শীতল গ্যাস মিশ্রণের আয়তন কত আসে,
28 সেন্টিমিটার কিউব। এখন এটা দিয়ে আসলে কার পরিমাণটা বোঝায় একটু খেয়াল করে দেখি। এখানে কে কে হচ্ছে গ্যাসীয় উপাদান আছে, তাই না? দেখো, হাইড্রোকার্বন একটা গ্যাসীয় উপাদান, অক্সিজেন গ্যাসীয় উপাদান, এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাসীয় উপাদান, তাই না? পানি কি গ্যাসীয় উপাদান? না, তার মানে পানি হিসাব বাদ। এর মধ্যে আমরা কিন্তু হাইড্রোকার্বনের হিসাবটা অলরেডি করে ফেলছি, তাই না? এটা কিন্তু লিমিটিং বিক্রিয়ক, তার মানে এই যে দহন করার পর সেটা কিন্তু অবশিষ্ট থাকবে না। তাহলে অবশিষ্ট কে কে থাকলো? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এখানে যে আমাকে বলা হলো 28 সেন্টিমিটার কিউব, সেটা কিন্তু মেনলি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভরটা বলা আছে, রাইট? 28। আশা আশা করি ভাই তোমরা এই জিনিসটা বুঝতে পারলা। পরের পার্টে কি বলা, যে এই মিশ্রণের সাথে যদি আমি কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে গ্যাস মিশ্রণের আয়তন কমে 8 সেন্টিমিটার কিউব হয়। এখন কিন্তু ভাই এটা আমরা অলরেডি আগের অঙ্কে দেখে ফেলছি, যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে, অক্সিজেনের সাথে কোনো রিয়াকশন করবে না, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করলে সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে সেই সেই গ্যাস মিশ্রণ থেকে আলাদা করে ফেলবে, তাই না? রাইট? তাহলে গ্যাস মিশ্রণ থেকে কিন্তু এখন কার্বন ডাইঅক্সাইড অক্সাইডটা চলে যাবে। তাহলে কি অবশিষ্ট থাকবে? নিশ্চয়ই আমাদের অক্সিজেনটা। বুঝতে পারছি কি? আমি আরেকবার বলে দেখো, সোডিয়াম কার্বনেট শুধুমাত্র এই কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে সলিড সোডিয়াম কার্বনেট তৈরি করে। তাহলে গ্যাস মিশ্রণ থেকে এখন কার্বন ডাইঅক্সাইড চলে গেল, তাহলে বাকি কে থাকলো? শুধুমাত্র অক্সিজেন। সে অক্সিজেনের আয়তন কত হয়? 8 সেন্টিমিটার কিউব। বুঝতে পারলাম? সে অক্সিজেনের আয়তন হচ্ছে 8 সেন্টিমিটার কিউব বলা আছে, রাইট? এরকম বিষয়টা। আচ্ছা, এরকম বিষয়টা আশা করি তোমরা ভাই বিষয়টা বুঝতে পারলা। তাহলে এখন আমাকে বলো যে এখানে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বলা আছে, সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে টোটাল পরিমাণ থেকে 28, সেখান থেকে আমাদের 8 ml বাদ যাবে, তাই না? কারণ 8 ml তো আমাদের অক্সিজেনের অবশিষ্ট পরিমাণটা। আচ্ছা, তাহলে এটা 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 করলে কত আসে? 20 ml। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কার্বন ডাইঅক্সাইডের ভরটা, মানে আয়তনটা। ওকে। আচ্ছা, তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো যে অক্সিজেনের আয়তনটা কত আসে। আমরা কিন্তু দেখলাম এখানে কিন্তু 8 সেন্টিমিটার কিউব আসে। বাট একটু খেয়াল করে দেখো, এই যে আমি এখানে যে ভি অফ O2 লিখছি, সেটা কিন্তু অবশিষ্ট ভি অফ O2, ঠিক আছে? অবশিষ্ট আয়তন। বাট আমাদের এখানে করা লাগবে কি, রিয়াকশনে কত কি পরিমাণ অক্সিজেন দরকার সেটা আমাদের বের করতে হবে, তাই না? এইটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তার মানে এখানে যে ভিটা দেওয়া আছে, এটা কিন্তু অবশিষ্ট অক্সিজেনের পরিমাণটা। বুঝতে পারলাম? তা আমাদের কিন্তু এইটা দরকার নেই, আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আসলে কি পরিমাণ অক্সিজেনটা বিক্রিয়া করতেছে। সেটা কিভাবে বের করতে পারি দেখো, মোট অক্সিজেনের পরিমাণ ছিল হচ্ছে 43, তার মধ্যে অবশিষ্ট থেকে গেল হচ্ছে 8, রাইট? তো এটা করলে কত আসে? 35। এইটা হচ্ছে আমাদের দরকার। তার মানে আমরা বুঝতে পারলাম যে হাইড্রোকার্বনের আয়তন হচ্ছে 10 ml, কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 20 ml, এবং অক্সিজেনের আয়তন হচ্ছে 35 ml। ওকে। আচ্ছা, এই ইনফরমেশন গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের অঙ্ক একদম ইজি। লেবার আসো, আমরা কি করব, এক্স এবং ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু বের করব। তাহলে এখানে কিন্তু আর এক্স আর ওয়াই এর অনুপাত বের করে লাভ হবে না, কারণ কি আমাদের বের করতে হবে কি, আণবিক সংকেত। স্থূল সংকেত বললে কিন্তু আমরা এক্স এবং ওয়াই এর অনুপাত বের করতে পারতাম, বাট আণবিক সংকেত বের করতে গেলে অবশ্যই এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো আমাদের জানা থাকা দরকার। আচ্ছা, তাহলে আসো কিভাবে বের করতে পারি। খেয়াল করে দেখো, এখানে হাইড্রোকার্বন আছে, এটা মোল সহগ অনুপাত আমরা নিব। কার সাথে তুলনা করব? প্রথমে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে তুলনা করি, তাহলে আমরা এই এক্স এর ভ্যালুটা বের করতে পারবো, তাই না? তাহলে আসো সেটা করি আমরা। NaCO2 ডিভাইড বাই এক্স, এই এক্স এর ভ্যালু আমরা এখানে বের করব। তাহলে হচ্ছে আসো, কন্ডিশনটা কিরকম বলা নাই, মানে এসটিপি ধরলাম। তাহলে মোল সংখ্যা কিভাবে বের করব? আয়তন বাই 22.4, তাই না? এরকম বিষয়টা। তো ধরো হচ্ছে আমরা 22.4 কে 1000 দিয়ে গুণ করবো, যেহেতু এটা এমএল এ আছে। আচ্ছা, সমস্যা নাই। তো ধরো হচ্ছে এই যে আমাদের 10, এবং সেই হিসাবটা আমরা নিচে লিখলাম, ঠিক আছে? 22.4 ইন্টু 1000, সেটাকে আমরা ভি বললাম। এখন কেন ভি বললাম? কারণ ভিটা পরে কাটাকাটি যায়, এটা আসলে অঙ্কে তেমন কোনো ইম্পর্টেন্স রাখে না, তাই আমরা শুধুমাত্র ভি দিয়েই তোমাদের ডিনোট করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবা। একই রকম ভাবে কার্বন ডাইঅক্সাইডে আমাদের আয়তনটা কত আসলো? 20। তাহলে তুমি 20 দিয়ে হিসাব করো, 20 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 1000, সেটাকে আমি ভি বললাম। সাথে কি আছে? ইন্টু এক্স। এই দেখো, ভি ভি কিন্তু কাটা যায়। ওকে, তো ভি এর মান তোমার কত হইলো সেটা কিন্তু আসলে ডাজেন্ট ম্যাটার। এক্স এর মান কত চলে আসে? 2। ওকে। আশা করি ভাইয়া এই জিনিসটা তো একটু পার্ট তোমরা বুঝতে পারলা। এবার সব পরের পার্টে, সেটা কি, ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই কোথায় আছে? অক্সিজেনের সাথে আছে। তো তুমি এখান থেকে হিসাব করে ফেলো, NaCH ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু NaOxygen ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই বাই 4। এক্স এর মান চলে আসলো 2, 2 প্লাস
y/4, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, খুব সুন্দর মতো ভাবে একই রকমে একই নিয়মে আমরা আগাবো। আয়তন 10, সেটাকে আমি 22.4 × 1000 দিয়ে ভাগ করে দিলাম, ডিভাইডেড বাই অক্সিজেনের আয়তনটা কত বলো তো? এই যে এইটা, ঠিক আছে, 35। তার মানে 35, এটাকে আমরা 22.4 × 1000 দিয়ে ভাগ করে দিলাম। সাথে কি থাকবে, 2 + y/4। ওকে, দেখো যে ভি কিন্তু কাটা যায়, রাইট? এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি চাইলে ওয়াই এর মানটা বের করে ফেলতে পারি। সো সেই ওয়াই এর মানটা কত আসবে? 6। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে দেখো আমি এক্স এবং ওয়াই এর অ্যাবসলিউট মানগুলো বের করে ফেলছি। তাহলে এখন কিন্তু আমাদের CXHY এটার সংকেত বের করার কোনো ব্যাপারই না, জাস্ট আমরা এখানে এক্স আর ওয়াই এর মানটা বের বসাই দিব। কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে 6টা, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি কি আসলো, ইথেন আসলো। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে তার আণবিক সংকেত। ওকে, তো আশা করি তোমরা ভাই জিনিসটা বুঝতে পারছো। চলো আগাই। পরবর্তীতে কি বলা হয়েছে দেখো, যে বায়ুর আয়তন হিসেবে 21% অক্সিজেন আছে, অর্থাৎ বায়ু যদি হয় 100 লিটার, তাহলে তার মধ্যে অক্সিজেন থাকবে 21 লিটার, এরকম বিষয়টা। 5% অদাহ্য পদার্থ আছে এমন 1 কেজি কয়লা আমি নিলাম, তার দহন বিক্রিয়া আমি ঘটাইলাম, তাহলে প্রমাণ অবস্থায় কত আয়তন বায়ু প্রয়োজন হবে? খেয়াল করে দেখো এখানে আমাদের রিয়াকশনটা কিরকম হয়। এই যে আমাদের কয়লা মানে কার্বন, সাথে আমরা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাইলাম, তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, রাইট? অলরেডি কিন্তু এটা সমতাকরণ করাই আছে, আর আমাদের এক্সট্রা করে সমতাকরণের প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই কার্বনটা কোত্থেকে আসবে? কয়লা থেকে আসবে, তাই না? কয়লা আমি কতটুকু নিয়েছিলাম, 1 কেজি। তার মানে কার্বনও কি 1 কেজি? না। কেন? কারণ তার মধ্যে দেখো 5% কিন্তু অদাহ্য পদার্থ আছে, তাই না? তাহলে আমাকে বলো এখানে দাহ্য পদার্থ অর্থাৎ আমাদের যে কার্বনটা, সে কার্বন কতটুকু আছে? 100 - 5, মানে 95%। বুঝতে পারলাম? ওকে, তাহলে তুমি এখন বলো যে এই কয়লা স্যাম্পলের মধ্যে কার্বন কি পরিমাণ আছে, রাইট? ঐকিক নিয়মে আসো, যেহেতু পার্সেন্টেজ চলে আসছে, আমি বলতে পারি 100 গ্রাম কয়লায় কার্বন থাকে 95 গ্রাম। একে কত, এবং টোটাল স্যাম্পল 1 কেজি মানে 1000 গ্রামে কত, তাই না? তার মানে সেটা করলে কিন্তু তোমার হচ্ছে এই জিনিসটা বের হয়ে আসবে। অর্থাৎ 1000 কেজি, 1000 গ্রাম ইন্টু 95/100, মানে 95%, যেটা সেটা করলে কিন্তু আমাদের কার্বনের পরিমাণটা বের হয়ে আসে। আর এটা কত আসে? 950 গ্রাম। ওকে, তাহলে আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলাম। এবার এই কার্বনকে দহন করতে কি পরিমাণ অক্সিজেন দরকার সেটা আমরা বের করে ফেলি। তাহলে আসো মোল সহগ অনুপাত। যেহেতু দেখো এটা এন অফ কার্বন নিচে 1 ইকুয়াল টু এন অফ অক্সিজেন নিচে 1। তো এখান থেকে আমরা খুব ইজিলি হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা বা অক্সিজেনের আয়তনটা বের করে ফেলতে পারি। তাহলে অক্সিজেনের আয়তন হচ্ছে ভি, ভি অফ O2, রাইট? যেহেতু এটা এসটিপি বলা, তাই না, প্রমাণ অবস্থা বলা, সো প্রমাণ অবস্থার জন্য আমরা 22.4 দিয়ে আমি ভাগ করে দিব, রাইট? আচ্ছা, ইকুয়াল টু কি আসবে, কার্বনের মোল সংখ্যা প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার ভর, মানে 12, তাই না? আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা চাইলেই ভি অফ O2টা বের করে ফেলতে পারি। আচ্ছা, সো ভি অফ O2 টা কত আসে? এটা আসবে হচ্ছে 1773.33 এত লিটার। ওকে, তো আশা করি ভাই জিনিসটা বুঝলাম। এখন দেখো এটাই কি আমাদের উত্তর? না। কিন্তু কেন? কারণ আমাদের কিন্তু জানতে চাওয়া হয়েছে বায়ুর আয়তন কত। তা আমরা কিন্তু অক্সিজেন বের করছি, এখনো কিন্তু বায়ু বের করতে পারি নাই। তাহলে এখন আসো ঐকিক নিয়মে, যে যেহেতু 21% বলা, তাহলে তুমি বলবা যে বায়ুর আয়তন যদি হয় 100 লিটার, তার মধ্যে 21 লিটার থাকে অক্সিজেন। উল্টাভাবে তুমি চিন্তা করো, 21 লিটার অক্সিজেন থাকে 100 লিটার বায়ুতে, একে কত থাকে এবং এই পরিমাণে কত থাকে, তাই না? তো সুতরাং তুমি এখন চাইলেই বায়ুর আয়তনটাও কিন্তু বের করতে পারবা, রাইট? ওকে, ভি অফ বায়ুর আয়তন কিভাবে বের করতে পারবা, বুঝছো তো? আচ্ছা, আমি দরকার হয় এটা একটু তোমাদের ঐকিক নিয়ম করে দেখাচ্ছি। তাহলে তুমি কি বলতে পারলা? তুমি তো বলতে পারলা যে প্রশ্ন থেকে 21 লিটার অক্সিজেন থাকে 100 লিটার বায়ুতে। ওকে, তাহলে একের জন্য কত এবং 1773.33 লিটারের জন্য কত? ওকে, তুমি চাইলে এটাকে একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারো, আমি জাস্ট তোমাদের একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 100 × 1773.33 ডিভাইডেড বাই 21 এত লিটার আসবে, এটা কিন্তু আমাদের উত্তর হবে। ওকে, আচ্ছা, তো এটা করলে কত আসে?
8,444.44। চাইলে তুমি এটাকে 8.44 × 10³ এইভাবে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা লেখো, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝতে পারলা। চলো তাহলে আমরা আগাই। পরের প্রশ্নে কি বলা আছে দেখো, যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে আমি উত্তপ্ত করলাম। তাহলে এই মিশ্রণের মধ্যে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, তাদের ইন্ডিভিজুয়াল পরিমাণ তো আমরা জানি না। ওকে, উত্তপ্ত করে আমরা 96 গ্রাম কি পাইলাম, অবশেষ পাইলাম। তাহলে সেখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ জানতে চাওয়া হয়েছে। একটু খেয়াল করে দেখি ভাইয়া, এখানে যেটা আমরা বললাম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কোনো কার্বনেটেরই কিন্তু আমরা প্রকৃত ভরটা জানি না, তো আমরা ধরে নিব। তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ভরটা আমরা ধরলাম হচ্ছে এক্স। ওকে, এত গ্রাম। তাহলে আমাকে বলো ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য ভরটা কত আসবে, টোটাল থেকে এক্সটা বাদ, তার মানে 184 - এক্স, তাই না? আশা করি তোমরা একটু বুঝলা। আচ্ছা, এবার আমরা কি করব, দুইটা রিয়াকশনকে আলাদা আলাদা করে দেখার চেষ্টা করব। রাইট। আচ্ছা, এই দেখো, ক্যালসিয়াম কার্বনেট আমি কি করব, এটাকে উত্তপ্ত করা মানে কি, তাপ দিয়ে ভেঙে ফেলা, তাই না? তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড তো গ্যাস, এটা তো অবশেষ পাওয়া যাবে না। তার মানে অবশেষ বলতে ক্যালসিয়াম অক্সাইডের কথাই বলা হচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তুমি এখান থেকে তুমি মোল সহগ অনুপাতে আসতে পারো, কোনো সমস্যা নাই। আর একটু ইজিয়ার অ্যাপ্রোচ আছে, কিরকম? দেখো, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে 1 মোল, সেখান থেকে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড 1 মোল। তার মানে 1 মোলে কত ভর? তার মানে এখান থেকে বলা যায় 100 গ্রাম, মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে 1 মোল, অর্থাৎ 56 গ্রাম। ওকে, রাইট। তো একের জন্য কত, আর হচ্ছে এক্স এর জন্য কত, আমি তো এক্সই ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে এই কোশ্চেনটা আসলে হচ্ছে 56x/100, এত গ্রাম। ওকে, তাহলে এই জিনিসটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো। আচ্ছা, পরবর্তীতে আসো, পরবর্তী রিয়াকশন। সেই পরবর্তী রিয়াকশনে কি বলা হয়েছে, যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই ম্যাগনেসিয়াম কার্বনেটকেও আমি উত্তপ্ত করলাম। তাহলে এখানে কিন্তু একই নিয়ম, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে অধক্ষেপ, সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। রাইট, ম্যাগনেসিয়াম অক্সাইডটা মিলে অবশেষ আকারে থাকে। আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে কি বলা যায়, ম্যাগনেসিয়াম কার্বনেট 1 মোল, তাহলে এটার 1 মোলের ভর কত আসে, 84 আসে। তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, এখান থেকে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু পাবো, 40 গ্রাম। তাহলে একের জন্য কত, আর আমি যে পরিমাণটা ধরছিলাম 184 - এক্স, এই 184 - এক্স এর জন্য কত? রাইট। আচ্ছা, তাহলে এটা দেখো, এখানে কিন্তু আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, 40 × 184 - এক্স ডিভাইডেড বাই 84, তাই না? এত গ্রাম। তাহলে এটাও কিন্তু আমাদের ইকুয়েশন। তাহলে খেয়াল করে দেখো, এই দুইটাই কিন্তু আমাদের কি হলো, অধক্ষেপের পরিমাণ হলো, তাই না? ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এই দুইটাকে আমাদের অধক্ষেপ বা অবশেষের পরিমাণ, সেই অবশেষের পরিমাণের মোট পরিমাণটা কত দেওয়া আছে, 96 গ্রাম। ওকে, তাহলে তুমি বলতে পারো যে প্রশ্ন মতে এই দুইটা পরিমাণের যোগফল 56x/100 প্লাস 40 × 184 - এটা হচ্ছে 96 এর সমান। দেখো এখানে জাস্ট একটাই চলক আছে এক্স, তাহলে আমরা এক্স এর মানটা সলভ করে ফেলি। রাইট, ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি সলভ করা সম্ভব। এক্স এর মানটা চলে আসে হচ্ছে 100 গ্রাম। রাইট, তাহলে আমরা এক্স পাচ্ছি, মানে ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি হচ্ছে, এটা তো এক্স, তাই না? ধরছিলাম, তার মানে 100 গ্রাম। রাইট, তাহলে এখন যদি আমি তোমাকে বলি, তুমি এটা শতকরা পরিমাণটা বের করো, কিভাবে বের করবা, একদম ঐকিক নিয়ম, তাই না? 184 গ্রামে ক্যালসিয়াম কার্বনেট আছে 100 গ্রাম, 1 গ্রামে কত এবং 100 গ্রামে কত, সেটার জন্য কি আসবে দেখো। তাহলে এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, উপরে হচ্ছে তার নিজের ভর, আর নিচে হচ্ছে টোটাল ভর, 184 × 100%। রাইট। আচ্ছা, তো এই পরিমাণটা আসা হচ্ছে 54.34%। একই রকম ভাবে তুমি কিন্তু চাইলে ম্যাগনেসিয়াম কার্বনেটটাও বের করতে পারো, অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট বের করা আরো ইজি, যেহেতু টোটাল পরিমাণ হচ্ছে 100, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আমরা বের করে ফেলছি, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কিন্তু বিয়োগ করলেই বের হয়ে যাবে, তাই না? সেটা আসলে হচ্ছে 45.66%। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই যে শতকরা পরিমাণগুলো আমাদের বের করতে বলছিল, সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। ওকে, তো আশা করি ভাই অঙ্কটা তোমরা বুঝতে পারলা।